20 মিনিট ধরে নিজের ভাইয়ের জন্য অপেক্ষা করে যাচ্ছে তে। পূর্ণিমা রাতের মধ্যে জঙ্গল দিয়ে হেঁটে ভাইকে খোঁজার মতো সাহস দেয়নি, কিন্তু আর কতক্ষণই বা বসে থাকবে। তাই তে গাড়ি থেকে নেমে তার ভাইকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর সামনাসামনি দেখতে পেল একটা হিংস্র রক্তাক্ত উল্ফ তার দিকে তাকিয়ে আছে। উল্ফটির মুখে রক্তের ছাপ, যেন কাউকে শিকার করেছে। তের দিকে হিংস্রভাবে তাকিয়ে থাকায় তে অনেকটাই ভয় পেয়ে যায়। ভয়ঙ্কর উল্ফটি তের দিকে ধেয়ে আসছিল, যেন সে তেকে শিকার করতে চায়। তে ভয় পেয়ে সেখান থেকে দৌড় দেয়। কি করবে বুঝতে না পেরে দৌড়াতে দৌড়াতে হঠাৎই একটা হাত তের মুখ চেপে ধরে। তে কিছুই বুঝতে পারছিল না কে বা কারা তেকে নিয়ে যাচ্ছে, তেকে কোলে করে নিয়ে যাচ্ছিল। তে না তো চেহারা দেখতে পাচ্ছিল না কোনো কিছু বুঝতে পারছিল। জাস্ট একটা জিনিস তের স্পষ্ট মনে আছে, একটা লাল রক্তবর্ণ চোখ তের দিকে তাকিয়েছিল। তের শুধু এতটুকুই সেন্স ছিল। তে তখনই চিৎকার করতে যাবে, ঠিক সেই সময় তার ভাই চলে আসে। তোকে না বলছিলাম গাড়ি থেকে নামবি না, তুই জঙ্গলের মধ্যে কেন আসলি? তে কি বলবে কিছু বুঝতে পারছে না। তার 1 সেকেন্ডের মধ্যে এইসব কিছু হয়ে গেল। সে এটা সুকাকে কি বলবে, আর বললেও তো সুকা বিশ্বাস করবে না। তের কাছে মনে হচ্ছিল যে 5 সেকেন্ড কিংবা 2 সেকেন্ডের মধ্যে ঘটনাগুলো ঘটে গেল। কিছুতে ঠিকঠাক করে মনেও করতে পারছে না। কি হলো, কিছু বলছিস না কেন? আর তোর চোখে মুখে এত ভয়ের ছাপ কেন? কি হয়েছে? না আমার কিছু হয়নি, আসলে অনেকক্ষণ ধরে তোমাকে দেখতে পাচ্ছিলাম না তো, তাই গাড়ি থেকে বের হলাম। তখন দেখলাম হয়তো বা নেকড়ে না জানি কি আমার দিকে ধেয়ে আসে। আরে এগুলো তো সব হ্যালোজিনেশন, এখানে মানুষের এমনটা হয়, তাই তো এই জঙ্গলটাকে কেউ পছন্দ করে না। বাইরে গাড়িতে ওঠ, আমাদের বাসায় যেতে হবে। তে আর কথা বাড়ানো না, চুপচাপ গাড়িতে বসে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুমিয়ে আসছিল না। চোখ বন্ধ করতে একটু আগে ঘটে যাওয়া সে ঘটনাগুলো তের চোখের সামনে ভেসে উঠছিল, বিশেষ করে লাল দুটি চোখ। কিছুক্ষণের মধ্যেই তাদের নতুন বাড়িতে পৌঁছে যাইতে। এটা তাদের নতুন বাড়ি। তে এই এলাকা থেকে অজানা, কোনো কিছুই চিনে না। বাড়িতে গিয়ে পৌঁছতে প্রথমে তার পোশাকগুলো চেঞ্জ করে নেয়। এখনো চোখের সামনে সেই ঘটে যাওয়া ঘটনাগুলোই ভেসে উঠছিল। তে ধরেই নিয়েছে এটা হয়তো তার হ্যালোজিনেশন। তবে কাপড় চেঞ্জ করার সময় তের সব সন্দেহ দূর হয়ে যায়। তের শরীরের একটা অংশে স্পষ্ট কারো 5 আঙ্গুলের ছাপ ছিল। তে বুঝে যায় যে তের সাথে একটু আগে যে ঘটে যাওয়া ঘটনাটি এটা কোনো হ্যালোজিনেশন কিংবা অ্যাক্সিডেন্ট না, এটা বাস্তবেই ঘটেছে। কিন্তু তে এখন কাকে কি বলবে? তার শরীরে এমন এক জায়গায় স্পর্শগুলো হয়েছে যে তে কাউকে দেখাতে পারবে না। ভাইকে তো একদমই না। হয়তোবা মা আজকে বাসায় থাকলে মাকে দেখাতে পারতো, কিন্তু মা তো কাজে গিয়েছে। এখন তে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তে কোনোভাবে লজিকও মেলাতে পারছিল না, কি হয়েছে না হয়েছে এগুলো ভাবতে ভাবতে তে মাথা ব্যথা শুরু করে। তাই তো বিছানায় গিয়ে একটা ঘুম দিয়ে দেয়। ক্লান্ত ছিল তাই ঘুমটা খুব ভালোভাবেই হয়েছে। কেউ একজন থেকে জানালা দিয়ে উকি মেরে দেখছিল। তখনই বাহির থেকে অনেকগুলো উল্ফের আর্তনাদ শোনা যায়, যেন তারা অনেক জোরে জোরে চিৎকার করে কান্না করছে এবং কাউকে ডেকে বেড়াচ্ছে। চিৎকারগুলো এত বেশি ভয়ঙ্কর ছিল যে তের ঘুম ভেঙে যায়, কিন্তু তের মধ্যে অবশিষ্ট কোনো শক্তিই ছিল না যে এখন বারান্দায় গিয়ে এগুলো চেক করবে। তাই তো ক্লান্ত শরীর নিয়ে তে আবারও ঘুমিয়ে পড়লো। তে ঘুমানোর সাথে সাথে একজনের ডেভিল স্মেল আমরা দেখতে পাই। 2 মিনিটের মধ্যে সবগুলো উল্ফের কান্নাই বন্ধ হয়ে গেল। একটা উল্ফেরও এখন আর আওয়াজ বের হচ্ছে না। সকালে তের ঘুম ভাঙতেই তের অনেক বেশি দুর্বল অনুভব করতে শুরু করে। তের বারবার মনে হচ্ছিল কেউ হয়তো বা ঘুমন্ত থেকে টাচ করেছে, কারণ তে ঘুমানোর সময় নিজের বোতামগুলো সবসময় ওপেন করে ঘুমায়। কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখলো বোতামগুলো লাগানো। তে কোনো কিছু মেলাতে পারছে না, কারণ তের বেডরুমের দরজাটাও ভিতর থেকে লক করা। তাহলে কি হলো তের সাথে যে বোতামগুলো অটোমেটিক লেগে গেল? এমনটা হওয়া সম্ভব না। তে কোনো কিছু বুঝতে পারছে না, মাথাটাও অনেক বেশি পেইন করছে। তাই তো বাথটাবে গিয়ে তার ভালোভাবে মুখ এবং দাঁত ফ্রেশ করে নেয়। তে আজকে তোমার একটু কাজ আছে, আমি হয়তো তোকে ড্রপ করে দিয়ে আসতে পারবো না। একটা কাজ কর না, তুই আমার আরেকটা গাড়ি নিয়ে নিজে একা ড্রাইভ করে ইউনিভার্সিটিতে চলে যা। ঠিক আছে ভাইয়া, তুমি একটা কাজ করো, গাড়ি চাবি দিয়ে যাও, আমি একা ড্রাইভ করে চলে যেতে পারবো, চিন্তা করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এটাই কর। আর ইউনিভার্সিটিতে যাওয়ার পর আমাকে একটা কল দিস। তো সুগা বেরিয়ে যাওয়ার পর তেও ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়ে যায়। আসলে তের মনটা খুবই ভালো ছিল, কারণ অনেকদিন ধরেই ওর ড্রাইভ করতে মন চাইছিল। আর যেহেতু আজকে একা গাড়ি পেয়ে গেছে, তার মানে তো তে উড়াধুরা চালাবে। কিন্তু এই সৌভাগ্য আর তের হলো না। জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় তের গাড়িটা হুট করে নষ্ট হয়ে গেল। জঙ্গলটা এতটাই ঘন যে দিনের বেলাও কালো বাদলগুলো আকাশে উড়ে বেড়াচ্ছিল। তো জঙ্গল অনেক বেশি ভয় পায়। এরকম একটা জায়গায় গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় তে কি করবে কিছু বুঝতে পারছে না। ফোনে অনেকবার সুকারকে কল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নেটওয়ার্কই পাচ্ছিল না। তের তো আত্মা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। এমন অবস্থায় তে দূর থেকে সেই রাতের বেলা চিৎকার করা উল্ফগুলোর আওয়াজ শুনতে পায়। সেই উল্ফগুলোর আওয়াজ ক্রমশ বেড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল তের সামনেই চলে আসবে। আস্তে আস্তে আওয়াজগুলো বাড়তে থাকে। তের হৃদয় স্পন্দনও বেড়ে যায়। তে এত বেশি ভয় পাচ্ছিল যে কি আর বলবে। গাড়িতেই চুপচাপ করে আঁটি মেরে বসে আছে, কি আর করবে। হুট করে সে উল্ফগুলোর আওয়াজ বন্ধ হয়ে গেল। তে যেন নিজের মধ্যে জীবন ফেরত পেয়েছে। ঠিক সেই সময় তে দেখলো সেই রোড দিয়ে আরেকটা গাড়ি আসছে। তে কোনো কিছু না বুঝেই গাড়ি থেকে নেমে ওই গাড়িটির সামনে দাঁড়িয়ে পড়ে। গাড়ির ভিতরে কেউ আছেন? আসলে আমি না অনেক বড় একটা বিপদে পড়েছি, আপনাদের কাছে কি মোবাইল হবে? আমি আমার ভাইকে একটা কল দেবো প্লিজ। 1 মিনিট হয়ে গেল গাড়ির ভিতর থেকে কোনো সারা শব্দই আসছে না। দেখুন, অনুগ্রহ করে আমাকে দয়া করুন, আমি অনেক বড় বিপদের মধ্যে আছি। আপনাদের কাছে যদি কোনো মোবাইল ফোন থাকে তাহলে আমাকে দিন, যেন আমি আমার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারি। কিছুক্ষণ পর কেউ একজন গাড়ির উইন্ডোটা খুলে হাতে করে তেকে মোবাইলটা দিল। হাতটা পুরো ধবধবে ফর্সা ছিল। তে কোনো কিছু না ভেবেই মোবাইলটা হাতে নিয়ে সুগাকে কল করার ট্রাই করে, কিন্তু সেখানেও নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। তে কোনোভাবেই সুগার সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে গাড়ির ভিতর থেকে কেউ একজন মোবাইলটা ফেরত চাইল। দেখুন, আমি কোনোভাবেই আমার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, আপনি কি একটু কষ্ট করে আমাকে
তখনই গাড়ির গ্লাসটা নিচে নামিয়ে ভিতর থেকে কেউ যেন উত্তর দিল, না আমি তোমাকে সাহায্য করতে পারবো না। গাড়ির ভিতরে থাকা ছেলেটির দিকে তাকিয়ে তে জাস্ট হতভম্বের মতো তাকিয়ে থাকে। এত সুন্দর ছেলেকে কখনোই দেখেনি। চেহারাটা এত বেশি অ্যাট্রাকটিভ ছিল যে যে কেউ প্রথম দেখাতে তাকিয়েই থাকবে। চোখগুলো চিকচিক করছিল, ব্রাউন কালারের চোখ, চুলগুলো লম্বা লম্বা, ঠোঁটগুলো একদম লাল টুকটুকে রক্তের মতো, যেন লিপস্টিক দিলেও এত বেশি লাল হবে না। চেহারাটা অনেক বেশি অ্যাট্রাকটিভ। এত সুন্দর ছেলে দেখার পর তের মুখ দিয়ে তার কথাই বের হচ্ছিল না। আমতা আমতা করেই জাঙ্কুকের সাথে কথা বলছিল। বললাম তো আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। তখনই অনেক দূর থেকে সেই ভয়ঙ্কর উল্ফগুলোর আত্মচিৎকার শোনা যায়। এটা দেখার পর তে জাঙ্কুককে বলে, দেখেন আমাকে সাহায্য করেন। এই দেখেন এই ভয়ঙ্কর উল্ফগুলো হয়তো বা জঙ্গলে ছড়িয়ে ছিড়িয়ে আছে। আপনি যদি আমাকে এখানে রেখে যান তাহলে ওরা আমাকে খুবড়ে খুবড়ে খেয়ে ফেলবে। আপনি প্লিজ আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, আমাকে সাহায্য করুন। আমি তো এই উল্ফগুলোর চাইতেও বেশি ভয়ঙ্কর। কথাটা জাঙ্কুক মনে মনে বলল, প্লিজ দয়া করে আমাকে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে দিন। ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা। এটা বলার পরে জাঙ্কুক থেকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করতে শুরু করে। কিছুক্ষণ পর জাঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে, কারণ তের শরীরের ঘ্রাণ জাঙ্কুক কোনোভাবে সহ্য করতে পারছিল না। জাঙ্কুক নিজের আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছিল। তের শরীর থেকে বের হওয়া সুঘ্রাণ জাঙ্কুককে পাগল করে দিচ্ছিল, যেমন এক নেশার মতো। এই সম্পূর্ণ ব্যাপারটা নোটিস করে যে জাঙ্কুকের কোনো একটা কিছু হচ্ছে। আপনি ঠিক আছেন? আপনার কি পানি লাগবে? শ্বাসকষ্ট হচ্ছে? জাঙ্কুক কিছুই বলল না, গাড়ির স্পিডটা অনেক বেশি বাড়িয়ে দিল। কি ব্যাপার, আপনি এরকম ভাবে চালাচ্ছেন কেন? আপনি কিছু হয়েছে? উফ, তুমি কি চুপ থাকতে পারো না? কথা না বলে কি তোমার হয় না? তে আর কিছুই বলল না, একদম চুপ হয়ে গেল। কিন্তু জাঙ্কুকের তো আর সহ্য হচ্ছিল না। তের উপস্থিতি, তের শরীরের সেই সুঘ্রাণ এবং তের কথাবার্তা সবকিছুতেই জাঙ্কুক একদম নেশার মতো ডুবে যাচ্ছিল। জাঙ্কুকের কাছে এই সবকিছু একটা মারাত্মক নেশার মতো লাগছিল, যে নেশায় সে একবার আসক্ত হয়ে গেলে এর থেকে আর বের হতে পারবে না। গাড়ি চালাতে চালাতে জাঙ্কুক একদম ভার্সিটির পাশাপাশি চলে আসে, কিন্তু জাঙ্কুক তার নিজের আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে। তেকে আর সহ্য হচ্ছে না। তে আরেকটু বেশিক্ষণ থাকলে জাঙ্কুক নিজেকে আর সামলাতে পারবে না, নিজের আসল রূপে চলে আসবে। তাই তো জোর জবরদস্তি গাড়িটা এক সাইড করে তেকে ধাক্কা মেরে গাড়ি থেকে বের করে দেয়। ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটে যায় যে তে এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। আশ্চর্য তো, এই লোকটা এমন করলো কেন? একটা মেয়ে মানুষের সাথে কেউ এরকম ব্যবহার করে? তে বেচারি আর কি করবে, হাঁটতে হাঁটতে ভার্সিটির দিকে যেতে থাকে। ভার্সিটি এখন আর মাত্র 2 মিনিটের রাস্তা। তে হাঁটতে হাঁটতে জাঙ্কুককে বকতে থাকে, কারণ জাঙ্কুক যখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তখন তে পায়ের পাশে একটু ব্যথা পেয়েছে। তাই জাঙ্কুককে বকতে বকতেই সে ভার্সিটি পর্যন্ত চলে আসে। তের কাছে এই পরিবেশটা একদমই নতুন, এই জায়গার কাউকেই সে চেনে না। তাই তো সবার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিল। তখনই তের সাথে একটা ফ্রেন্ডও জুটে যায়, জিমিন। তের নতুন বান্ধবী পেয়ে আজকে যে যা ঘটেছে তের সাথে সবকিছু জিমিনের সাথে শেয়ার করে। কি বলো, তুমি এই জঙ্গলের পাশে থাকো আর এই জঙ্গলের পাশে তোমার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে? যাই বলো, তোমার ভাগ্য অনেক ভালো। কেন আমার ভাগ্য ভালো এমনটা কেন বলছো? কারণ ওই জঙ্গল কতটা খারাপ তা তোমার ধারণার বাইরে। জানো না, ওখানে যে যায় অনেক কম মানুষই আছে যারা ফেরত আসে। গাড়ি ছাড়া তো একেবারেই রিস্কি। আমি তো কখনো ওই সাইডে যাই না। আচ্ছা, এমনটা কেন বলছো? ওই জঙ্গলের মধ্যে অনেক ভয়ানক উলফস আছে এর জন্য। উলফ? উলফ তো সামান্য জিনিস, জানো না ওখানে নাকি ভ্যাম্পায়ার থাকে। কি বললে, ভ্যাম্পায়ার? কথাটা শুনে একটা রূপকথা তার ছেলের হাসি হেসে দিল। এগুলো সব রূপকথার গল্প, বুঝলি? এরকম ভ্যাম্পায়ার ট্যাম্পায়ার পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। এসবে বিশ্বাস করতে আসবে না। হ্যাঁ হ্যাঁ, হাসো হাসো, তোমার মতো কত মেয়েরা এভাবে হাসছে, কিন্তু একটা সময় তারা মেয়ে সত্যকে মেনে নিতে বাধ্য হয়েছে। অনেকেই স্বীকার করে যে ভ্যাম্পায়ার আছে। তোমার তো রিস্ক বেশি, তুমি মাশাআল্লাহ যেই সুন্দর, তোমার প্রেমে যেন আবার ভ্যাম্পায়ার না পড়ে যায়। তুমি আমাকে সুন্দর বলছো? হ্যাঁ, যা সত্যি তাই বললাম। আমাদের ভার্সিটিতে সবচেয়ে সুন্দরী মেয়ে তুমি, আর সবচেয়ে সুন্দর ছেলে জাঙ্কুক। জাঙ্কুক? এটা আবার কি? আছে একটা খাটিস, দেখতে একদম ভ্যাম্পায়ারের মতো, হাজার মেয়ের ক্রাশ। জানো না, কাউকে পাত্তা দেয় না, এত বেশি ইগোইস্টিক। বাহ, তোমার কথা শুনে ওকে দেখার ইচ্ছা বেড়ে গেল। আচ্ছা ঠিক আছে, সময় হলে একদিন তোমাকে দেখাবো। আজকে সম্ভবত আসবে না, ও আবার বৃষ্টির দিন ছাড়া আসে না। কোন একদিন আসবে বৃষ্টির দিনে, তখন তোমাকে দেখাবো। বিকেলের দিকে তে বাড়িতে ফেরত আসে। ভার্সিটিতে যাওয়ার পর তের মনটা ভালো হয়ে গিয়েছে। যাক, আজকে দিনটা খারাপভাবে শুরু হলো, শেষটা ভালোভাবেই হবে। সুগা এখনো বাড়িতে ফেরত আসেনি। তে বসে বসে নিজের পড়াগুলো কমপ্লিট করছিল। ঠিক সেই সময় আবারও সে ভয়ঙ্কর আত্মচিৎকারগুলো শোনা যায়। অনেকগুলো উলফস বারবার চিৎকার করছিল। তে এভাবে অনেক বেশি সাহসী, কিন্তু এই উলফসদের চিৎকার শুনে তে কেন জানি ভয় পেয়ে যায়। কোনো কারণে বুঝতে পারে না। আস্তে আস্তে সেই উলফসগুলোর চিৎকার বাড়তে থাকে। সেই সময় কলিং বেলের আওয়াজ হলো। যাক, ভাইয়া তাহলে ফেরত এসেছে। আমার জানে জান ফেরত আসলো। তে দরজা খুলতে একদম অবাক হয়ে যায়। সামনে সেই লোকটি দাঁড়িয়ে আছে যে তাকে আজকে হেল্প করেছিল। কি হলো, বাইরে দাঁড় করিয়ে রাখবেন, ঘরে আসতে বলতেন না? একদম অবাক হয়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না। আজকে জাঙ্কুক তাকে হেল্প করেছে, তাই জাঙ্কুককে ঢুকতে দেওয়া উচিত। কিন্তু বাড়িতে কেউ নেই, নিজের সেফটি বলেও একটা ব্যাপার স্যাপার আছে। কিভাবে একজন পরপুরুষকে নিজের বাড়িতে ঢুকাবে, তাও এরকম জঙ্গলের মধ্যে বাড়ি যদি থাকে? হাজারটা কথা ভাবতে ভাবতে জাঙ্কুককে বলে উঠলো, আসুন ভিতরে আসুন। জাঙ্কুক বিনা দ্বিধায় বাড়ির ভিতরে ঢুকে গেল। আসলে কি আর বলবো, আমি একটা বিপদে পেরে এখানে এসেছি। আমার টায়ারটা পাঞ্চার হয়ে গেছে আর আমি মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছি না, মোবাইলে চার্জ শেষ। তো কিছু মনে না করলে আধা ঘন্টা আমি আমার মোবাইলটা এই বাড়িতে চার্জ দিতে চাই, দেওয়া যাবে? তো বিন্দুমাত্র ইচ্ছে ছিল না জাঙ্কুককে আধা ঘন্টার জন্য এই বাড়িতে থাকতে দেওয়ার, কিন্তু কি আর করবে, আজকে জাঙ্কুক থেকে এমন সময় হেল্প